মিকি মানে এই ছেলেটার 16 বার মৃত্যু হয়েছে, কিন্তু সে যতবার মরে ততবার পুরনো স্মৃতি নিয়ে ফিরেও আসে। সাল 2054, এই ভবিষ্যতের জগতে মৃত্যু মানেই শেষ নয় বরং শুরু। এডওয়ার্ড অ্যাস্টনের উপন্যাস অবলম্বনে আর প্যারাসাইট খ্যাত বং জুং হোর পরিচালনায় এইবারে পর্দায় হাজির এক সায়েন্স ফিকশন থ্রিলার মুভি মিকি 17। একজন এক্সপ্যান্ডেবল যার মৃত্যুতে শুরু হয় মুক্তির লড়াই। পৃথিবী থেকে কয়েক আলোকবর্ষ দূরে অবস্থিত এক অজানা রহস্যময় গ্রহ নেফলহাইম। সালটা তখন 2054। বরফে ঢাকা নিঃসঙ্গ আর হিমশীতল পরিবেশে এক অজানা খাদে অচেতন অবস্থায় পড়ে আছে মিকি 17। শরীর জমে গেছে, নিঃশ্বাস বন্ধ হতে চলেছে, তবে চেতনা ফিরলে চোখ মেলে তাকায় উপরের দিকে। ধোঁয়াটে জমাট বাঁধা বরফের আকাশের মাঝে একটা ঝাপসা মুখ। তার প্রথম ভাবনা, আমি কি বেঁচে আছি? এতটা গভীর খাদে পড়ে আমি কিভাবে জীবিত? তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউ নয়, তারই বন্ধু টিমো। এক মুহূর্তের জন্য তার বুকটা হালকা হয়ে আসে। সে ভাবে, বন্ধু তো বন্ধুই, নিশ্চয়ই টিমো এখন দড়ি ছুঁড়ে দেবে এবং তাকে এই গভীর খাদ থেকে বাঁচাবে। কিন্তু টিমো সে এরকম কিছুই করে না, বরং সে নিচে নেমে এসছে তার ফ্লেম থ্রোয়ার নিতে। মিকি বুঝে যায় এই বরফের গ্রহে বন্ধুত্ব নয়, টিকে থাকাই একমাত্র নিয়ম। সে জানায় তার দড়ি যথেষ্ট লম্বা নয়, সে মিকি অবধি পৌঁছতে পারবে না। এই মিকি একজন এক্সপ্যান্ডেবল, তার কাজই হচ্ছে মরা, আবার মরে ফিরেও আসা। টিমো ফ্লেম থ্রোয়ার নিয়ে ধীরে ধীরে দড়ি বেয়ে উপরে উঠতে থাকে। রিক্ত নিঃসঙ্গ ঠান্ডা মিকি এখন থাকে মৃত্যুর পরীক্ষায়। তখনই এক অদ্ভুত আওয়াজে তাকে চমকে দেয়। জমাট বাঁধা বরফের ভিতর থেকে কিছু একটা নড়ছে। দেখে একটা অদ্ভুত প্রাণী, নাম ক্রিপার। একটা বড়সড় ক্রিপার এগিয়ে আসে মিকির দিকে, ঠিক যেন আক্রমণ করতে চলেছে। তার হিমশীতল চোখ দুটো মিকির দিকেই তাকিয়ে। এরপর কি হলো সেইটা জানার আগে অবশ্য একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। যখন টিমো আর মিকি দুই বন্ধু পৃথিবীর কোনো এক প্রান্তে বসবাস করত। জীবনের স্বপ্ন, দুঃস্বপ্ন, আশা আর হতাশা সব মিলিয়ে তখন তাদের জীবন কাটছিল একরকম অস্থিরতায়। তবে একদিন টিমোর পরামর্শে মিকি সিদ্ধান্ত নেয় যে তাদের আর্থিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য তারা একটা ব্যবসা শুরু করবে। কিন্তু ব্যবসা করার জন্য দরকার টাকা, আর এই টাকা কোথা থেকে আসবে? তখনই তারা খুঁজে পায় এক অন্ধকার পথ, একজন দুর্ধর্ষ মাফিয়া, ডেরিয়াস ব্ল্যাঙ্ক। তারা সিদ্ধান্ত নেয় এই মাফিয়ার কাছ থেকেই ধার নেবে। তাই যেমন ভাবা তেমন কাজ। এইভাবেই একটা ঝুঁকি নিয়ে শুরু হয় তাদের ব্যবসার পথ চলা। কিন্তু সবকিছু কি আর পরিকল্পনা মতো চলে? তাদের ব্যবসায় আসে ক্ষতি, একটার পর একটা। সময় ফুরোতে থাকে, অথচ লাভ তো দূরের কথা, মূলধনের টাকাই তারা ফেরত দিতে পারছে না। তাদের চারপাশে আস্তে আস্তে ঘনিয়ে আসে অন্ধকার, এবং একদিন ডেরিয়াস ব্ল্যাঙ্ক তাদের ধরে নিয়ে যায় ডেরায়। ঘরে তখন একটা ঠান্ডা নীরবতা। ডেরিয়াস চেয়ারে বসে হুমকি দিয়ে বলে তাদের হাতে 1 মাস সময়। যদি 1 মাসের মধ্যে তার টাকা ফেরত না পায়, তবে তাদের কপালে শুধু মৃত্যু নয়, সে তাদের হাত পা কেটে তিলে তিলে কষ্ট দিয়ে মারবে। তবে এটা শুধু কথার কথা ছিল না, তারা একজন মানুষকে ধরে নিয়ে এসছে যে তার কাছ থেকে একদিন টাকা ধার নিয়েছিল কিন্তু ফেরত দিতে পারেনি। তারা একটা করাত দিয়ে মিকি এবং টিমোর সামনেই তার পা কেটে দেয়। টিমো আর মিকি বোঝে এই হুমকি শুধু কথার কথা নয়, কারণ সময় এলে তাদেরও এই রকম অবস্থা হবে। তাই দুজনে ভীষণ ভয় পেয়ে যায়। ডেরিয়াস আবারও বলে তারা পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাকুক না কেন, তার লোকেরা তাদের ঠিকই খুঁজে বের করে টাকা ফেরত দিয়ে যাবে। আসলে এই টাইমলাইনে পৃথিবী আর আগের মতো ছিল না। দূষণ, দারিদ্র্য, রাজনৈতিক বিশৃঙ্খলা সব মিলিয়ে পৃথিবী যেন এক মৃত গ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল। মানুষজন একটার পর একটা আশা হারাচ্ছে। আর ঠিক এই সময় বিজ্ঞানীরা ভাবে পৃথিবীর বাইরে যদি একটা নতুন জীবনের আশ্রয় খোঁজা যায় তাহলে। ফলে তাদের চোখ পড়ে এক দূরবর্তী বরফে মোড়ানো গ্রহে নিফলহাইম। একদম ভিন্ন এক জগৎ, যেখানে তৈরি হতে পারে নতুন এক সভ্যতা। আসলে এই পুরো মিশনের পেছনে ছিল একজন ক্ষমতালোভী রাজনীতিবিদ, কেনেথ মার্শাল। সে চাইছিল পৃথিবীর বাইরে গড়ে তুলতে এক নতুন সাম্রাজ্য, সেখানে থাকবে নিজের নিয়ন্ত্রণ, নিজের শর্ত। এই সুযোগটাই টিমো আর মিকি দেখতে পায়। তারা ভাবে এটাই হয়তো পালানোর সময়। এই মিশনের সাথে যুক্ত হয়ে নিফলহাইমে চলে গেলেই তো মুক্তি। তবে এই মিশনে অংশগ্রহণ করতে হলে প্রয়োজন বিশেষ দক্ষতার। টিমো একজন দক্ষ পাইলট, তাই সহজেই সে চাকরি পেয়ে যায় শাটল পাইলট হিসেবে। কিন্তু মিকি, তার না ছিল কোনো স্পেশাল স্কিল, না ছিল কোনো অভিজ্ঞতা। সে ভাবে যে সে কি করতে পারবে। তবু বাঁচার আশায়, পালানোর তাড়নায় সে সাইন করে দেয় এক্সপেন্ডেবল হিসেবে। যখন সে ফর্ম জমা দিতে আসে, একজন অফিসার তাকে জিজ্ঞেস করে সে কি আদৌ জানতো এক্সপেন্ডেবল মানে কি, এবং সে কি আদৌ ফর্মটা পড়ে দেখেছে। মিকি মিথ্যে বলে যায় হ্যাঁ, কোনো ব্যাপার নয়, সে ফর্ম পড়ে দেখেছে। কিন্তু বাস্তব হলো এই ব্যাপারে সে কিছুই জানতো না। সে শুধুমাত্র জানতো তাকে যেমনভাবেই হোক পৃথিবী ছেড়ে পালাতে হবে, যে কোনো মূল্যে।
এরপর তাদের মধ্যে মার্শালের ম্যানেজার মিকিকে পুরোটা বুঝিয়ে বলে এবং তাকে নিয়ে যায় একটা ঘরে। ঘরটা অন্ধকার, সেখানে রাখা ছিল এক অন্য রকমের অদ্ভুত মেশিন। এরপর মিকিকে একটা বিশেষ পোশাক পরিয়ে ক্লোন মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে শুধু সে নয় বরং তার সকল স্মৃতি স্ক্যান হয়। স্ক্যান চলাকালীন মিকির মাথায় ঘুরে বেড়াতে থাকে তার শৈশব, তার ছোটবেলার স্মৃতি, টিমোর সাথে কাটানো দিনগুলো। তারপর সেই স্ক্যানের সমস্ত ডেটা তারা জমা করে রাখে একটা ব্রিক স্টোরেজে। এই ডেটা দিয়ে তারা তৈরি করতে পারবে মিকির অসংখ্য ক্লোন, অর্থাৎ তার শরীরের অসংখ্য কপি। এর উদ্দেশ্য হলো নতুন গ্রহ নিফলহাইমে বাতাস, পরিবেশ মানুষের বাসযোগ্য কিনা সেটা জানার জন্য প্রতিটা ক্লোনকে সেখানে পাঠিয়ে তারা রিসার্চ করবে, যার ফলে মিকিকে বারবার মৃত্যুর সম্মুখীন হতে হবে। তবে তার আবার পুনর্জন্ম হবে। তার বডিকে প্রিন্ট করে তারা একটা ক্লোন বানিয়ে তাকে আবার ফিরিয়ে আনবে, তবে ঠিক আগের সমস্ত স্মৃতি ওর মধ্যে থাকবে। এইভাবে 16 বার মিকিকে তৈরি করা হয়েছে, আর এখন পালা 17 নম্বর মিকির। এইটাই ছিল মিকির নিয়তি। সে জীবন্ত পরীক্ষার পুতুল, এক্সপ্যান্ডেবল। এরপরে শুরু হয় দীর্ঘ যাত্রা। স্পেসশিপ ধীরে ধীরে পৃথিবীকে পিছনে ফেলে নিফলহাইম নামে সে বরফে ঢাকা দূরবর্তী গ্রহের দিকে এগিয়ে যেতে শুরু করে। এ যেন এক অজানা অচেনা দুনিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া। তাদের সাথে ছিল আরও অনেক মানুষ, যারা প্রত্যেকেই কোনো না কোনো কারণে পৃথিবী ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে। এই যাত্রার সময়কাল ছিল দীর্ঘ, প্রায় 4.5 বছর। আর এই সময়টা তাদের কাটাতে হবে সেই ধাতব কাঠামোর ভিতর, সেই বড় স্পেসশিপটার সংকীর্ণ করিডোর আর নিয়ন্ত্রিত পরিবেশে, যেখানে বাইরের বিশাল মহাশূন্য যেন শুধু কাঁচের ওই পারে এক রহস্যময় আধার। তবে মার্শাল, যিনি এই গোটা অভিযানের প্রধান, তিনি জানতেন 4.5 বছর খুব কম সময় নয়। মানুষজনের মধ্যে মনোবল ধরে রাখা, তাদের মানসিকভাবে শান্ত রাখা এবং এই অভিযানের প্রতি এক ধরনের বিশ্বাস জাগিয়ে তোলাই ছিল তার প্রথম কাজ। তাই স্পেসশিপটা যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই মার্শাল এবং তার স্ত্রী একটা বক্তৃতা দেন। তারা বলেন যে এই সময়টা তাদের সবার জন্য কষ্টের হবে। তাদের খাদ্যভাণ্ডার সীমিত, তাই প্রতিটা মানুষের শক্তি সংরক্ষণ করা জরুরি। প্রকৃত খাবারের পরিবর্তে তাদের অন্যভাবে খাদ্য গ্রহণ করতে হবে, যা তাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট হলেও আনন্দদায়ক নাও হতে পারে। তবে একবার নিফলহাইমে পৌঁছতে পারলে তাদের জন্য অপেক্ষা করছে নতুন জীবন, একটা নতুন সভ্যতা। এই কথাগুলো যদিও কঠোর বাস্তবতার বার্তা বহন করছিল, তবুও যাত্রীদের মনে এক ধরনের আশার আলো ছড়িয়ে দেয়। এইভাবে দিন কাটতে থাকে। ধীরে ধীরে সেই শিপের জীবনটাই হয়ে ওঠে তাদের একমাত্র বাস্তবতা। দিনের পর দিন নিয়মিত রুটিন, জেগে ওঠা, পরীক্ষা নিরীক্ষা, খাদ্য গ্রহণ, ঘুমানো, এই সব কিছুর মধ্যেই চলছিল। আর এরই মাঝে মিকির জীবনে আসে নাসা নামে আরেক মেয়ে। সে স্পেসশিপের সিকিউরিটি অফিসার। একেবারে শুরুতে পরিচয়, তারপর কথাবার্তা, ধীরে ধীরে একটা বন্ধুত্ব, আর শেষে ভালোবাসা। এই ভালোবাসা কিন্তু খুবই নরম, খুবই নীরব, যেন এক ধ্বনিহীন মহাকাশের গোপনে জন্ম নেওয়া এক আবেগ। নাসায় ছিল একমাত্র মানুষ যে মিকিকে মানুষ হিসেবে দেখত। অন্য সবার কাছে সে ছিল এক্সপ্যান্ডেবল, একটা পরীক্ষার বিষয়বস্তু। বিজ্ঞানীদের কাছে তার কোনো অস্তিত্ব নেই, শুধু ছিল শরীর আর স্মৃতি, যাকে ব্যবহার করে বারবার ক্লোন তৈরি করা যেত। নতুন গ্রহের উপযোগিতা যাচাই করার জন্য প্রয়োজন যে কোনো ওষুধ, ভ্যাকসিন, এমনকি জটিল পরিবেশে কাজ করার জন্য প্রাথমিক দায়িত্ব সবই এসে পড়তো মিকির উপর। কারণ সে মারা গেলেও সমস্যা নেই, একটা ক্লিকেই তাকে ফিরিয়ে আনা যাবে এবং আরেকটা মিকি এর সাথে জন্ম নেবে। তবে নাসা তার দিকে অন্যরকমভাবে তাকাতো। সে দেখত মিকির চোখে লুকিয়ে থাকা এক ছেলেবেলার ছায়া, তার স্মৃতির ঘোলাটে গলি, তার ছোট ছোট স্বপ্ন, যেগুলো মুছে ফেলা যায় না কোনো প্রযুক্তির মাধ্যমে। স্পেসশিপটা ধীরে ধীরে অতিক্রম করে একের পর এক গ্রহের কক্ষপথ। সেই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিল মিকি। সে জানতো যে তাকে বারবার মরতে হবে, সাথে ফিরেও আসতে হবে। তবুও সে নীরব সহ্য আর নাসার ভালোবাসার টানেই সে বেঁচে থাকত। এইভাবে এগিয়ে চলতে থাকে সেই দীর্ঘ 4.5 বছরের যাত্রা, এবং অবশেষে তারা এসে পৌঁছয় সেই নতুন গ্রহে। কিন্তু জীবন সবসময় সেই পথে হাঁটে না, যেটা আমরা নিখুঁতভাবে কল্পনা করি। মার্শালের ভাবনায় নিফলহাইম ছিল এক আশার ঠিকানা, একটা নতুন গ্রহ যেখানে মানুষ আবারও শুরু করতে পারবে তাদের জীবন, একটা নতুন সভ্যতা গড়ে তুলবে তারা। তবে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। যখন বহু বছর পর সেই স্পেসশিপ অবশেষে নিফলহাইমের মাটিতে নামে, তখন এক ধাক্কায় বদলে যায় সব পরিকল্পনা। এই গ্রহটা ছিল মানুষের বসবাসের জন্য একেবারেই অনুপযুক্ত, যেখানে বাতাসে মিশে ছিল বিষাক্ত গ্যাস, অদ্ভুত সব ভাইরাস, যেগুলো মানুষ তো দূরের কথা, স্পেসশিপের সেন্সর একেবারে প্রথমে ধরতেও পারেনি। তবুও নিয়ম অনুযায়ী সেই স্পেসশিপ থেকে প্রথমে বাইরে পাঠানো হয় মিকিকে। সে একজন এবং একমাত্র এক্সপ্যান্ডেবল, তার উপরেই সবকিছু পরীক্ষা চালানো হতো। তাই এইবারও সেটার ব্যতিক্রম হয়নি।
তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয় মুখে কোনো মাস্ক ছাড়াই, কারণ নিফেলহ্যামের পরিবেশে কিভাবে মানুষ প্রতিক্রিয়া দেখাবে সেটা বোঝার জন্য। মিকি বাইরে গিয়ে শ্বাস নেয় এবং সঙ্গে সঙ্গে তার শরীর অসহনীয় যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। চারপাশের বাতাস যেন তার ফুসফুসকে জ্বালিয়ে দিচ্ছে। সে নিজে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখে। চোখের সামনে অন্ধকার নেমে আসে। বিজ্ঞানীরা বুঝতে পারে এই গ্রহের বাতাসে এমন কিছু আছে যা মানুষের শরীর সহ্য করতে পারে না। তার মানে যদি তারা সত্যি সত্যি এখানে থাকতে চায় তবে দরকার হবে এমন একটা ভ্যাকসিন যা এই ভাইরাস এবং গ্যাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। শুরু হয় এক অমানবিক প্রক্রিয়া। মিকির দেহ ব্যবহার করে একের পর এক পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। সে মারা যায়, আবার ক্লোন করে তার 17তম বার ফেরানো হয়। প্রতিবার একটা নতুন ভ্যাকসিনের ট্রায়াল চলে, আর প্রতিবারই সে মারাত্মক যন্ত্রণা ভোগ করে। তবে অবশেষে 16 নম্বর মৃত্যুর পরে বিজ্ঞানীরা একটা কার্যকর ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হয়। এই ভ্যাকসিন প্রয়োগ করার পর স্পেসশিপের অন্যান্য যাত্রীদের শরীরও সেই বিষাক্ত পরিবেশে ধীরে ধীরে মানিয়ে নিতে পারে। তারা সেই নতুন পৃথিবীর বুকে পা রাখে। অবশেষে মানুষজন হাঁটতে শুরু করে, চারপাশ দেখতে শুরু করলো। নতুন পৃথিবীর গন্ধ নিতে থাকে তাদের শরীর। অন্যদিকে মিকি 17 এইবার একটা নতুন দলে যুক্ত হয়। তাদের উদ্দেশ্য ছিল আশেপাশের এলাকা ঘুরে দেখে তথ্য সংগ্রহ করা। তারা এগোতে থাকে নিরাপত্তায় মোড়া সেই বরফ ঢাকা উপত্যকার ভিতর দিয়ে। হঠাৎই তারা সামনে দেখতে পায় একটা রহস্যময় গুহা। তারা 4 জন সেই গুহাটায় প্রবেশ করে। প্রথম দিকে সবকিছু শান্ত মনে হলেও হঠাৎ বেরিয়ে আসে সে গ্রহের ভয়ঙ্কর জন্তু ক্রিপার। আচমকা এসে তাদের দলের একজনের পা ধরে ফেলে। দলটার বাকি সদস্যরা আতঙ্কিত হয়ে এলো পাথারে গুলি ছুঁড়তে শুরু করলো। ক্রিপার পিছু হটে, তবে এই গোলাগুলির চাপে গুহার ছাদ থেকে বরফের এক বিশাল স্তূপ ভেঙে পড়ে এবং তাদের মধ্যে একজন সাধারণ মানুষ সেই বরফের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এই সব কিছুর সাক্ষী ছিল কেনেথ মার্শাল এবং তার স্ত্রী। তাদের কাছে এই মৃত্যু ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য, কারণ দলে ছিল এক্সপ্যান্ডেবল মিকি। তাহলে কেন মিকি বেঁচে রইল আর একজন সাধারণ মানুষ মারা গেল? তারা রেগে আগুন হয়ে মিকির উদ্দেশ্যে বলে যে তাকে সৃষ্টি করা হয়েছে তাদের সবাইকে বাঁচানোর জন্য। তাই সে মরে গেলেও তো সমস্যা নেই, তাহলে সে কিভাবে বেঁচে থেকে একজন সাধারণ মানুষকে মরতে দিল? এই ঘটনাকে কেন্দ্র করে মার্শাল এবং তার স্ত্রী সিদ্ধান্ত নেয় মিকিকে শাস্তি দেওয়া হবে। শাস্তিস্বরূপ তাকে দেওয়া হয় এক ভয়ঙ্কর দায়িত্ব। তাকে সে গুহা থেকে একটা জীবন্ত ক্রিপার ধরে আনতে হবে এবং যতদিন না সে তার কাজে সক্ষম হবে, অর্থাৎ ক্রিপার ধরে আনতে পারছে না, ততদিন তার জন্য বরাদ্দ থাকবে অর্ধেক খাবার আর দ্বিগুণ পরিমাণ কাজ। এইভাবে শুরু হয় মিকির এক নতুন যুদ্ধ। সে প্রতিদিন গুহার আশেপাশে ঘুরে বেড়াতে থাকে এবং একটা জীবন্ত ক্রিপার ধরা তার একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। এমন সময় এক পর্যায়ে সে পড়ে যায় একটা বরফ ঢাকা খাদে, আর সেই খাদে তার সামনে এসে দাঁড়ায় এক বিশালাকৃতি ভয়ঙ্কর ক্রিপার, যেটা ছিল মুভির একদম প্রথম দৃশ্য। মিকির মনে হচ্ছিল তার জীবনটা যেন দুঃস্বপ্নে আটকে গেছে, কিন্তু এইবার সে দুঃস্বপ্নটা এক অদ্ভুত মোড় নিল। বরফের খাদে পড়ে যাওয়ার পর মিকির বিশ্বাস ছিল এইবার সে শেষ। তার সামনে দাঁড়ানো বিশালাকৃতি ক্রিপার নিশ্চয়ই এইবার তাকে জীবন্ত গিলে ফেলবে। তবে আশ্চর্যের বিষয় সেটা কিছুই করে না, বরং এক অজানা কোমলতায় ভরা ছিল তার আচরণ। সেই বিশাল প্রাণীটা মিকিকে আস্তে আস্তে টেনে বাইরে নিয়ে আসে, আর চারপাশে ছোট ছোট ক্রিপারগুলো শিশুর মতো তার সাথে খেলা করতে শুরু করে। যে মিকি এতদিন ধরে ভাবছিল এরা মাংসাশী, হিংস্র এবং নিষ্ঠুর, সে এইবার নিজের ভাবনাকে প্রশ্ন করতে বাধ্য হলো। ক্রিপাররা বরং তার প্রাণ বাঁচিয়েছে। তাকে গুহা থেকে টেনে বের করে নিয়ে আসে। তারপর সে একটা চলন্ত গাড়িতে উঠে স্পেসশিপে প্রবেশ করে নিজের ঘরে ঢুকে ক্লান্ত হয়ে শুতেই যা দেখলো তাতে চক্ষু চড়ক গাছ। পাশে শুয়ে মিকি 18। মিকি 70 তাকে দেখে আঁতকে ওঠে। সে তো মরেনি, তাহলে আরেকটা মিকি কেন? আসলে টিমও বলেছিল মিকি বরফের খাদে পড়ে নিশ্চয়ই মারা গেছে, এমনকি হয়তো ক্রিপাররা তাকে জীবন্ত খেয়ে ফেলেছে। সেই ভুল বার্তার উপর ভিত্তি করে তারা আবারও মিকিকে প্রিন্ট করে এবং তৈরি হয় মিকি 18। কিন্তু নিয়ম অনুযায়ী একই ব্যক্তি বা ক্লোন একসাথে দুজন থাকা নিষিদ্ধ। একমাত্র একজনের অস্তিত্বই বৈধ। যদি কেউ এই নিয়ম ভাঙে তবে ক্লোনটাকে ধ্বংস করে দেওয়া হবে। এই সত্যিটা জানার পর মিকি 18 ক্ষিপ্ত হয়ে ওঠে। তার মাথায় ছিল একটাই উদ্দেশ্য, মিকি 17কে মেরে ফেলা। কারণ যতক্ষণ মিকি 17 বেঁচে থাকবে ততক্ষণ তার নিজের অস্তিত্ব হুমকির মুখে। আসলে বহু বছর আগে স্টিভ নামের এক বিজ্ঞানী পৃথিবীতে নিজের ক্লোন তৈরি করে অপরাধ করার চেষ্টা করেছিল। এরপর সেই ঘটনা পৃথিবীতে ক্লোনিং অবৈধ ঘোষণা করা হয়। তবে মহাকাশে তা কিছু নিয়মের মাঝে বৈধ, কিন্তু একটা ব্যক্তির একাধিক ক্লোন থাকা একেবারে নিষিদ্ধ। মিকি 18 ঠিক করে ফেলে যে তাকে মিকি 17কে সরাতেই হবে। তাই সে মিকি 17কে স্পেসশিপের ওয়েস্টেজ পোড়ানোর কক্ষে নিয়ে যায়, যেখানে এক বিশাল আগুনের চুল্লি জ্বলছে। কিন্তু ঠিক আগুনে ফেলার আগে মিকি 17 হাত জোর করে অনুরোধ করে
যে সে তাকে যেন মেরে না ফেলে, সে তার সব কাজ করে দেবে, শুধু সে বেঁচে থাকতে চায়। এবং সে এটাও প্রতিজ্ঞা করে সে নিজেকে আড়ালে রাখবে, কারোর চোখে পড়বে না। হঠাৎ টিমো সেখানে চলে আসে এবং তারা দুজনেই তখন লুকিয়ে পড়ে। তবে মিকি 18 টিমোকে দেখতে পেয়ে তার উপর আক্রমণ চালায় এবং তাকে আগুনের মধ্যে ঠেলে দেয়। যদিও টিমো কোনোভাবে নিজেকে বাঁচিয়ে দেওয়াল ধরে ঝুলতে থাকে। এরপর মিকি 17 সাহস করে এগিয়ে এসে টিমোকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু তখনই আবার মিকি 18 হামলা করে মিকি 17-এর উপর। টিমোর কিছু বুঝে ওঠার আগেই সে আরও বিপদের মধ্যে পড়ে যায়। কিন্তু ঠিক তখনই উপরের দিক থেকে কিছু আওয়াজ আসে। নাসা এবং একজন অফিসার নেমে আসে নিচে। মিকি 17 তৎক্ষণাৎ লুকিয়ে পড়ে আর তারা টিমোকে উদ্ধার করে নিয়ে যায়। নাসা মিকি 18কে মিকি 17 ভেবে তাকে সাথে করে কক্ষে নিয়ে যায়। মিকি 17 সে দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না। সে চুপি চুপি ধাওয়া করতে থাকে। তবে সেখানে কিছু সদস্য তাকে ধরে নেয়, কারণ মিকি এই মাসের লাকি উইনার, যে কেনেথ মার্শাল এবং তার স্ত্রীর সাথে প্রাইভেট গ্র্যান্ড ডিনারের সুযোগ পেয়েছে। মিকি অনেকদিন পর ভালো কিছু খাবার পায়। এতদিনে এসে যা খেত সবই ছিল খুবই অল্প এবং অপুষ্টিকর। এইবার একসাথে অনেক খাবার খেয়ে সে এক প্রকার আনন্দে হারিয়ে যায়। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। কিছুক্ষণের মধ্যেই তার শরীর ব্যথায় ছটফট করতে শুরু করে। ডাক্তার এসে তৎক্ষণাৎ তাকে একটা ইঞ্জেকশন দেয়। আসলে তাকে যা খাওয়ানো হচ্ছিল সবটাই পরীক্ষামূলক। সেগুলোর প্রতি কটা ল্যাবে তৈরি জিনিস যা এখনো পর্যন্ত মানুষের দেহের জন্য উপযুক্ত কিনা তা নিয়ে পরীক্ষা চলছিল, এবং মিকি সেই পরীক্ষা করা মানবদেহ। অন্যদিকে কেনেথ মার্শাল মিকিকে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু মিকি তার কাছে কিছুটা সময় চায়। সে জানায় সে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর মিকি বিশ্রাম নিয়ে আবার ফিরে আসে এবং দেখা করতে যায় নাসার সাথে। তবে সেখানে ইতিমধ্যে মিকি 18 উপস্থিত। দুজনকে একসাথে দেখে নাসা অবাক হয়ে যায়। নাসা চেয়েছিল দুজনকে জীবিত রাখতে, তাই তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে প্রতিদিন একজন করে দায়িত্ব পালন করবে এবং অন্যজন ঘরে থাকবে, যেন একই সময় দুই মিকি কারো চোখে না পড়ে। তবে এই সবকিছু জেনে যায় আরেকজন মহিলা অফিসার কাই, এবং সে এই সবকিছু রিপোর্ট করতে যায় কেনেথ মার্শালের কাছে। সেই সময় নাসা এসে তার সাথে কথা বলার চেষ্টা করে। এদিকে মিকি 17 মিকি 18কে জিজ্ঞেস করে সে কি কি খেয়েছে সেই স্পেশাল ডিনারে। তবে এইসবের পিছনের আসল ঘটনা যখন মিকি 18 জানতে পারে, তখন সে কেনেথ মার্শালের উপর প্রচন্ড রেগে যায়। এরপর মিকি 18 নাসার একটা বন্দুক নিয়ে কেনেথকে মারার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে কেনেথ একটা বিশাল পাথর নিয়ে আসে এবং তারা একটা লেজার দিয়ে সেটাকে দুটুকরো করার চেষ্টা করে। এমন সময় কাটা পাথরের গর্তের ভিতর থেকে বেরিয়ে আসে দুটো ছোট্ট ছোট্ট ক্রিপারের বাচ্চা। ওদের দেখে সবাই ভয় পেয়ে যায় এবং কয়েকজন ক্রিপারগুলোকে ধরার চেষ্টা করে। ঘটনাস্থলে তারা একটা ক্রিপারকে মেরে ফেলে এবং আরেকটাকে ধরে ফেলতে সক্ষম হয়। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে মিকি 18 কেনেথকে গুলি করতে যায়, কিন্তু ঠিক সেই সময় নাসা এসে তাকে বাঁধা দেয়। এমন সময় কেনেথ একসাথে নাসা এবং মিকি 17-18 দুজনকেই দেখে ফেলে, এবং যেহেতু একজন মানুষের একাধিক ক্লোন রাখা অবৈধ, তাই তাদের তিনজনকেই বন্দী করা হয়। অন্যদিকে সেই ছোট্ট ক্রিপারটাকে নিয়ে চালানো হয় নানা রকম পরীক্ষা নিরীক্ষা। তার আর্তনাদ শুনে বাকি ক্রিপাররাও স্পেসশিপের দিকে আসতে শুরু করে। এদিকে যেখানে মিকিদের বন্দী করে রাখা হয়েছিল সেখানে টিমো এসে জানায় যে তারা একটা মাফিয়ার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সেই মাফিয়া একটা চিঠি পাঠিয়েছে যেখানে লেখা যেহেতু সময় মতো টাকা ফেরত দেওয়া হয়নি, তাই তাদের দুজনের মধ্যে একজনকে মেরে তার ভিডিও করতে হবে এবং কড়া দিয়ে অন্তত 13 টুকরো করে মারতে হবে। তাই টিমো মিকি 17কে মারার চেষ্টা করে, কিন্তু মিকি 18 এবং নাসা ঠিক সেই সময় কৌশলে টিমোর থেকে চাবি নিয়ে নেয় এবং টিমোকে সে কড়া দিয়ে মেরে ফেলতে চায়, কিন্তু মিকি 17 তাকে বাধা দেয়। এদিকে কয়েকজন সিকিউরিটি গার্ডই ঘটনা দেখে ফেলে এবং তাদের ধরে নিয়ে যায় কেনেথের কাছে। সেইখানে গিয়ে স্ক্রিনে দেখে অনেক ক্রিপার এসে স্পেসশিপ ঘিরে নিয়েছে। এরপর কেনেথ জানায় যেহেতু তারা তাকে মেরে ফেলতে চাইছিল, তাই সে এইবার তাদের অস্তিত্ব মুছে দেবে। সে ব্রিক স্টোরেজ থেকে তাদের সমস্ত ডেটা মুছে ফেলে এবং একে একে তাদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এরপর সে ঘোষণা করে সর্বশেষে সে সমস্ত ক্রিপারদের মেরে ফেলবে। নাসা তখন জানায় তারা যুদ্ধ চায় না, বরং তারা সে ছোট্ট ক্রিপারটাকে মুক্ত করতে চায়। এটা শুনে একজন বিজ্ঞানী নাসার পক্ষে দাঁড়ায় এবং বলে তারা ক্রিপারদের সাথে কথা বলার জন্য একটা বিশেষ যন্ত্র আবিষ্কার করেছে, কিন্তু কেনেথ মনে করেই নিয়েছিল যে ওরা লড়াই করতে এসছে এবং ওরা ওকে মারতে চায়। এরপর সে সিদ্ধান্ত নেয় সে বাচ্চা ক্রিপারটিকে আগুনের চুল্লিতে ফেলে দেবে, তাই দড়ি দিয়ে বেঁধে তাকে চুল্লিতে ঢোকানো হয়। যখন নাসা বাধা দেয় তখন কেনেথ তাকে দাঁত দিয়ে দড়ির অপর প্রান্ত চিপে ধরে ক্রিপার্সকে বাঁচাতে বলে। কেনেথ মিকি 17 ও মিকি 18কে বিশেষ ধরনের পোশাক পরায় যার মধ্যে বোম লাগানো ছিল এবং তাদের বলে একটা ক্রিপার্সকে ধরে আনতে। তখন সেই বিজ্ঞানী তাদের সেই বিশেষ ডিভাইসটি দেয় যার মাধ্যমে তারা ক্রিপারের সাথে কথা বলতে পারবে। তারা পৌঁছয় সেই বড় ক্রিপারটির কাছে যে মিকি 17কে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। সেই বড় ক্রিপারটা জানায় যে তারা তাদের বাচ্চাকে ফেরত চায় এবং যেহেতু
দুজনের মধ্যে একজন বাচ্চা মারা গেছে, তাই তার বদলে একজন মানুষকে মারা হবে। আর যদি এটা না হয় তাহলে তারা এক ধরনের স্পেশাল আওয়াজের মাধ্যমে তাদের মেরে ফেলবে। তখনই সব ক্রিপাররা খুব জোরে চিৎকার করতে থাকে, যার আওয়াজ অসহনীয়। তখন মিকি 17 দূর থেকে বাচ্চা ক্রিপারটিকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। এদিকে কেনেথ তার কিছু সশস্ত্র লোক দিয়ে স্পেসশিপ থেকে বেরিয়ে ক্রিপারদের মারতে পাঠায়। এটা দেখে মিকি 18 তার উপর আক্রমণ করে। নাসা নিজের দক্ষতায় সে বাচ্চা ক্রিপারটিকে উদ্ধার করে এবং তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। আর সেই মুহূর্তে মিকি 18 এবং কেনেথের লড়াই চলাকালীন মিকি 18 নিজের হাতে বোমের সুইচ টিপে দেয়। ফলে বিস্ফোরণে মিকি 18 ও কেনেথ দুজনেই মারা যায়। মিকি 18 নিজের প্রাণ বিসর্জন দিয়ে সবাইকে বাঁচায়, কারণ ক্রিপাররা শর্ত দিয়েছিল একজন মানুষকে মরতে হবে। এরপর ক্রিপাররাও মানবজাতির সাথে এক শান্তিপূর্ণ চুক্তি করে। অন্যদিকে মার্শালের স্ত্রী স্বামীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেয়। প্রায় 6 মাস পর সে মাফিয়া টিমোকে মারার জন্য একজন খুনি পাঠালে টিমো আত্মরক্ষায় তাকে মেরে ফেলে এবং এই ঘটনার সাক্ষ্য দিয়ে মাফিয়ার বিরুদ্ধে দাঁড়ায়। এই সময়ের মধ্যে উপনিবেশে আবার শান্তি ফিরে আসে। মিকি 17 এখন মিকি বার্নস নামে পরিচিত। এক অনুষ্ঠানে এসে নিজের হাতের ক্লোনিং যন্ত্রটা ধ্বংস করে এক্সপ্যান্ডেবল প্রোগ্রাম চিরতরে বন্ধ করে দেয়। নাসা হয়ে ওঠে নতুন নেতা, আর ক্রিপার্স ও মানুষের মধ্যে শান্তিপূর্ণ যুগের সূচনা হয়। আর এইভাবেই নিফলহাইমের বুকে পরিসমাপ্তি ঘটে মিকি 17। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং এরপর তোমরা কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা নতুন আসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।